ওয়েলকাম। দ্রোনাজের ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটির টপিক হচ্ছে আমাদের আইসিডিএস এর মেন পরীক্ষায় যে ধরনের বায়োলজিক্যাল সায়েন্স বা জীববিজ্ঞান রিলেটেড প্রশ্ন আসবে, সম্পর্কিত প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে একটু আলোকপাত করা এবং আলোচনা করা। তো সেই জন্যই ফার্স্টেই আমাদের এই আইসিডিএস যে প্রোগ্রামটা, তাতে কর্মীদের কি দায়িত্ব থাকে সেটা একটু বলতে চাইছি। কর্মীদের দায়িত্বটা বুঝতে পারলেই আমাদের কি হবে না, কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যেটাকে বর্তমানে অঙ্গনওয়াড়ি সার্ভিস বলে ডাকা হয়, সেই সার্ভিসের অন্তর্গত কর্মীদের প্রধান দায়িত্ব হচ্ছে যে 0 থেকে 6 বছর, অর্থাৎ জন্মের পর থেকে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের, এটা আমাদের এখনো পর্যন্ত লিগালি একটা স্কুল এজ, ক্লাস ওয়ানে ভর্তি হয় বাচ্চা 6 বছর বয়সে, সেই স্কুলে প্রি স্কুল বাচ্চাদের বলতে পারি কি নিউট্রিশন বা পুষ্টির দিকটা বজায় রাখা, যাতে সে অপুষ্টিতে না ভোগে সেটার দিকে লক্ষ্য রাখা, এবং তাদের কোনো রোগ ভোগ যাতে না হয়, তাদের হেলথ যাতে ঠিক থাকে সেটা দেখা। বাট শুধুমাত্র এরকম বাচ্চাদের নয়, এই আইসিডিএস স্কিম কিন্তু তাদের মায়েদের, প্রেগনেন্ট মায়েদের এবং ল্যাকটেটিং মাদার, মানে যারা বাচ্চাকে দুধ দান করছে এই অবস্থায়, এই বয়সে যারা মা আছেন এই অবস্থার, তাদেরকেও এর মধ্যে ইনক্লুড করে নিচ্ছে। তো ওভারঅল আমাদের এই আইসিডিএস প্রোগ্রামের যে কর্মী, তাদের ক্ষেত্রে এই হেলথ রিলেটেড ইস্যুগুলো এবং পুষ্টিগত ইস্যুগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্যই আমাদের আইসিডিএস এর যে মেন পরীক্ষা হবে, সেই পরীক্ষার যে সিলেবাস দেখতে পাই, যদি আমরা দেখি, এবং সিলেবাসটা দেখাচ্ছি আমি। পেপার 3 জেনারেল স্টাডিজে, পেপার 1 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ, পেপার 3 জেনারেল স্টাডিজে লেখা আছে কি লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ। অর্থাৎ এই স্বাস্থ্যর দিকটা, এই স্বাস্থ্য এবং সঙ্গে সঙ্গে আমাদের পুষ্টির পার্টটা, দুটো অঙ্গাঙ্গে জড়িত অ্যাকচুয়ালি, এই দুটো দিককে হাইলাইট করে এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে? তো আমাদের পুরো যে ক্লাসগুলো হবে, এটা আমাদের একটা, অবশ্যই এটা ইউটিউবে ক্লাস, বাট আমাদের এখানে এখন পেইড আপ ক্লাস যেটা শুরু হচ্ছে, সেগুলো তো ইনক্লুড হলে, বা এই ক্লাস যদি আবার পরে আমরা এখন ইউটিউবে ক্লাস করি, তো আমাদের আইসিডিএস ক্লাসগুলোর মেন উদ্দেশ্য হবে আমাদের এই নিউট্রিশন চ্যাপ্টারটা, পুষ্টির ব্যাপারটা খুব ভালো করে জানা, পুষ্টি রিলেটেড যত কিছু আছে সেই জায়গায় জানা, এবং হেলথ ইস্যু যেগুলো আছে আমাদের বিভিন্ন রকম রোগ ফোগ বা ভ্যাকসিন, বিশেষ করে এই মুহূর্তে ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট। এই ভ্যাকসিনেশনের পার্টটা, ভ্যাকসিনেশনের টাইপগুলো, কখন কোনটা দিতে হয়, এই জিনিসগুলো স্টাডি করতে হবে। তো আজকে আমি জাস্ট ছোট করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমরা বেছে নিয়েছি হচ্ছে গিয়ে আমাদের পুষ্টির একটা পর্যায়, এটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্রের জায়গাটা। এই পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র থেকেও বেশ কিছু প্রশ্ন, দাঁত থেকে, আমাদের পাকস্থলী থেকে কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় এক্সপেক্ট করতে পারি আমরা, আমাদের পরীক্ষায় আসতে পারে। তো সেই জায়গাটা হাইলাইট করে এই ক্লাসটা আমি মোটামুটি অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে? আচ্ছা, দেখে নিই আমরা এখানে কি আছে। আমরা এই পুষ্টিতে শুরু করব হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র। শুরু করছি আমরা। আমরা পরিপাক অঙ্গগুলো থেকে শুরু করব। পরিপাকতন্ত্রের অঙ্গগুলো থেকে শুরু করব। যেকোনো তন্ত্র বা সিস্টেম তৈরি হয় কতগুলো অঙ্গ দিয়ে। ঠিক আছে? কতগুলো কোষ প্রধান আমাদের, দেখো আমরা জানি কি যে আমাদের দেহের বা যেকোনো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। তো কতগুলো কোষ নিয়ে তৈরি হয় কি একটা কলা বা টিস্যু তৈরি হয়। কতগুলো কোষ যারা একই রকমের কাজ করে তারা নিয়ে টিস্যু তৈরি করছে একটা। অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হয় একটা অঙ্গ। অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি হয় একটা তন্ত্র। তো সেরকমই আমাদের যে পরিপাকতন্ত্র আছে তাতে কতগুলো অঙ্গ আছে, যেমন কি মুখবিবর আছে, মুখ আছে, গ্রাসনালী, এটা ইংলিশ ইসোফেগাস বলা হয়, সেই ইসোফেগাস আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত্র আছে, বানানটা বোধহয় ভুল হয়েছে একটু। যাই হোক, বৃহদন্ত্র আছে, মলাশয় আছে এবং পাই। ঠিক আছে? এবার এখানে ছোট করে দেওয়া আছে সবকটার অল্প করে কাজ। মুখে কি হয় না, মুখে আমরা দাঁত এবং জিভের সাহায্যে কঠিন খাদ্যবস্তুকে মুখের ভেতরে মুভ করি এবং ভেঙে চিবিয়ে ছোট ছোট খণ্ডে ভাগ করি। এটা খণ্ডে পরিণত করলে কি সুবিধা? দুটো সুবিধা হয়। এক হচ্ছে খাদ্যটাকে গিলতে বা গলাধঃকরণের সুবিধা হয়। আর দুই কি না, সেই খাদ্যটা পরবর্তীকালে বিভিন্ন রকম যে উৎসেচকগুলোকে হজম করবে, সেই হজম করতে বা ডাইজেশন, পরিপাকের সুবিধা করে দিচ্ছে। কোনো জিনিসকে ভেঙে ছড়িয়ে দিলে কি হয়, তার সঙ্গে উৎসেচকের যে সংযোগ বা কন্টাক্ট, সেই এরিয়াটা বা সেই ক্ষেত্রফলটা বেড়ে যায়। ফলে কি হয়, মানে অনেক একই সময় একসঙ্গে অনেকটা খাদ্য আমার উৎসেচকের সংস্পর্শে আসতে পারে, ফলে খাবারটা তাড়াতাড়ি হজম হয়। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, মুখে যে লালা বেরোচ্ছে সেই লালা রস কি হচ্ছে খাদ্যকে পিচ্ছিল করে গিলতে সুবিধা করে দিচ্ছে। প্লাস আমাদের লালা রসের মধ্যে কিছু শর্করা ভঙ্গক উৎসেচক থাকে, আমরা পরে পড়বো অবশ্যই। সেই উৎসেচক যেমন টায়ালিন, একটা নাম বলছি আমি, টায়ালিন উৎসেচকের সাহায্যে এটাকে পরিপাক করে
যেটা সুবিধা করছে। যদিও আমাদের নরমালি মুখে খাওয়ার সময় খাবারটা অনেকক্ষণ থাকে না, বেশিক্ষণ থাকে না, তাই আমরা গিলে ফেলি। মানে মুখে অ্যাকচুয়ালি আমার খাবারটা ঠিকঠাক হজম হওয়ার সুযোগ পুরোটা পায় না। বাট স্টিল যেটা শুরু হয়ে যায়, সেটা শুরু হয়ে যায় আমাদের মুখের মধ্যে। মুখের পর খাদ্য যাচ্ছে কোথায়? পাকস্থলীতে যাচ্ছে। পাকস্থলীতে মোটামুটি প্রোটিন জাতীয় কিছু খাদ্য হজম করার উৎসেচক থাকে। আর উৎসেচক করছে এবং আরো কিছু কাজ, সেটা ডিটেইলসে পরে আসছি। পাকস্থলীর পর খাদ্য যাচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, ক্ষুদ্রান্তে যাচ্ছে। ক্ষুদ্রান্তের ৩ টা অংশ আর ডিউওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এই প্রথম অংশে ডিউওডেনামে কি হয়? খাদ্যের যে হজমের পার্টটা, মুখে আমাদের শর্করা হজমটা শুরু হয়েছিল, পুরো শেষ হয়নি। পাকস্থলীতে প্রধানত প্রোটিন হজম হয়েছিল এবং সামান্য পরিমাণে লিপিড হজম হলেও হতে পারে, সেটা শুরু হয়, পুরো শেষ হয় না। তো বাকি যা কিছু সব চলেছে ক্ষুদ্রান্তের প্রথম অংশটাকে ডিউওডেনাম বলা হয়। এই ডিউওডেনাম অংশে কি হয়? আমার বাকি খাদ্যের হজমটা সম্পূর্ণ হয়। আমাদের খাদ্যের পরিপাকটা পরিপূর্ণ হয় বা শেষ হয়। এতক্ষণ কিন্তু শেষ ছিল না। বাট এই শেষ হয়ে যাওয়ার পর কোথায় হলো এটা? এটা হলো ক্ষুদ্রান্তের ডিউওডেনামে হলো। পরে সব ডিটেইলস এ যাবো। জাস্ট হাইলাইট বলছি এটা। ডিউওডেনামে হয়ে যাওয়ার পর কি হলো? সেখান থেকে খাদ্য যে পরের অংশ বললাম কি জেজুনাম আর ইলিয়াম। জেজুনাম এবং ইলিয়ামে খেয়ে খাদ্যটা ওখান থেকে হজম হওয়ার পর ওটা অ্যাবজর্ব হয়। আমি ভাত খেয়েছি। ভাতটা হজম হয়ে কি পাই? না গ্লুকোজ পাই। এই গ্লুকোজটাকে রক্তে অ্যাবজর্ব হবে কোত্থেকে? পরিশোষণ হবে কোত্থেকে? পরের অংশ থেকে। মানে জেজুনাম এবং ইলিয়াম থেকে। সেখান থেকে খাদ্য যায় বৃহদন্ত্র। ওখান থেকে মেইনলি জলের শোষণ হয় এবং বৃহদন্ত্র থেকে সেটা শেষ হয়ে যাবে আমাদের মলাশয় বা আমাদের আমাদের ওটাকে বলে রেকটামে যাবে। সেই রেকটাম থেকে সেটা বায়ু দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এটা যেটা বললাম মুখে, এটা ছবি দেখে নিই ফার্স্ট একটা। ছবিটা দেখে আবার ডিটেইলস আমরা পড়বো। এই হচ্ছে আমাদের, এটা তুমি ছোটবেলা থেকে বইয়ে দেখছো এই ছবিটা। ফ্যারিংস, সরি মুখবিবর। ফার্স্টে মুখবিবর। কি কি আছে? ৩ টা আমার জিনিস আছে এখানে। এক হচ্ছে আমাদের জিভ আছে, টাং, আমাদের দাঁত এখানে দেখানো নেই মার্কিং করে, এবং আমাদের কিছু লালা গ্রন্থি। ৩ রকমের লালা গ্রন্থি মানুষের, আমি পরে দেখাচ্ছি। প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি আর সাবম্যান্ডিবুলার গ্রন্থি, ৩ রকম লালা গ্রন্থি আছে। তার থেকে একটা ইসোফেগাস বা গ্রাসনালী দিয়ে নেমে আসি। এটা তখন নাকের সঙ্গে জোড়া। আমাদের ফ্যারিংসটা, এই ফ্যারিংস অঞ্চলটা আমাদের পরিপাকতন্ত্র আর শ্বসনতন্ত্রের মাঝখানে সংযোগের কাজ করছে। খাদ্য হলে কি হলো? খাদ্যটা আমার ফ্যারিংসের পর এই ইসোফেগাস চলে আসছে। ইসোফেগাস দিয়ে নেমে আসছে পাকস্থলীর মধ্যে। এখানে যা হজম হওয়ার হচ্ছে, যা কাজ হওয়ার হচ্ছে, সেখান থেকে আসছে ক্ষুদ্রান্তে। এই যে আমাদের এখানে কমলা রঙের একটা জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ? কয়েল করা, প্যাঁচ করা জিনিসটা দেখতে পাচ্ছ? পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে ব্যাপারটা। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এবার এটার প্রথম অংশটা, আমার কার্সারটা যেখানে রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এই ব্যাকা মতো অংশটা, জি এর মতো, এটা হচ্ছে ডিউরেনাম। এটা হচ্ছে ডিউরেনাম। এইখানের পর থেকে আমাদের এখানে প্যাঁচাচ্ছে যখন, এখানে ক্ষুদ্রান্তের বাকি দুটো অংশ জেজুনাম আর ইলিয়াম আছে। দেখো মার্কিং করে দেওয়া আছে। এই জায়গাটা হচ্ছে ডিউরেনাম। এটা ডিউরেনাম অংশ, জেজুনাম ইলিয়ামের ভেতরে রয়েছে। এটা আমাদের অত না বুঝলেও ডিটেলস চলবে, বাট এখানে এটা পেঁচিয়ে রয়েছে। এই ক্ষুদ্রান্ত শেষ হচ্ছে এই পয়েন্টে, এখানে শেষ হচ্ছে, শুরু হচ্ছে বৃহদান্ত। শুরুটাকে আমরা বলি সিকাম অংশ বলি। আজকে আমাদের অ্যাপেন্ডিক্স বলে যে অঙ্গটা তোমরা জানো, এখানে বড় হয়ে গেলে, ইনফেকশন হয়ে গেলে অপারেশন করতে হয় অ্যাপেন্ডিক্স, আমাদের নিষ্ক্রিয় অঙ্গ একটা। সেই অ্যাপেন্ডিক্সটা সিকামের সঙ্গে লেগে আছে। এবার এখান থেকে পুরোটাই বৃহদান্ত। তো এই বৃহদান্তের ৩ টে অংশ আছে আমাদের। একটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট বা ঊর্ধ্বমুখী, ট্রান্সভার্স বা আড়াআড়ি পার্টটা, এবং ডিসেন্ডিং বা নিম্নমুখী, যে সিগময়েড বা ব্যাক একটা অংশ হয়ে রেকটাম হয়ে অ্যানাসে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রটা। আর এখানে অবশ্যই লিভার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে। কি করে? লিভার বা যকৃৎ, সেই যকৃৎ থেকে আমাদের কিছু ক্ষরণ তৈরি হয়, যাকে বলি আমরা এক কথায় বাইল বলি, পিত্ত বলি। সেই বাইল বা পিত্তটা আমার প্রাথমিকভাবে এসে এই গলব্লাডারে জমা হয়, পিত্তথলিতে জমা হয়। সেইখান থেকে পিত্তনালী দিয়ে বেরিয়ে এসে ক্ষুদ্রান্তে ডিউরেনামে ঢোকে। ক্ষুদ্রান্তের ডিউরেনামে গিয়ে এই পিত্তনালীর থেকে আসা পিত্ত, এটা আমাদের পরিপাকে, বিশেষ করে ফ্যাট পরিপাকে, আমাদের স্নেহবস্তু পরিপাকে সহায়তা করে। কি করে? এটা পরে আমরা ডিটেলস পড়বো অবশ্যই। ওকে? যাই হোক, এই হচ্ছে আমাদের পুরো পরিপাকতন্ত্রের একটা ছবি মোটামুটি। এবার আমি আলাদা করে প্রত্যেকটাতে আসি। ফার্স্ট আর মুখগহ্বরে আসছি। ফার্স্ট দাঁত নিয়ে আলোচনা করবো। দাঁত নিয়ে আলোচনা করবো। আচ্ছা, মানুষ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। মানুষ সহ বাকি স্তন্যপায়ী প্রাণীদের সবারই দাঁত যেটা হয়, সেই দাঁতটা আমাদের মাড়ির যে হাড়, সে হাড়ের সকেটের ভেতরে বা রুটের ভেতরে এটা পতিত থাকে। খুব দৃঢ়ভাবে হাড়ের মধ্যে আটকানো থাকে। যখনই এইভাবে আমাদের দাঁতগুলো মাড়িতে আটকানো থাকে ভেতরে, একে বলা হয় থেকোডন্ট ডেন্টিশন। থেকোডন্ট, মানে থিকনেস থেকে বলতে পারো, থিকনেস যার আছে সে গেঁথে আছে ভেতরে, থেকোডন্ট বলছি। মানুষ সহ প্রত্যেকটা স্তন্যপায়ী তাই থাকে। আচ্ছা, এবার এই দাঁত যে আমাদের আছে, এই দাঁত কিন্তু আবার সবগুলো দাঁতকে দেখতে, বিশেষ স্তন্যপায়ীদের মানুষে আরো ভালো করে
স্তন্যপায়ী সমস্ত দাঁতকে দেখতে কিন্তু একরকম বা শেপ একরকম হয় না। এদের কাজও আলাদা, আলাদা হয়ে থাকে। এদের কাজও আলাদা, আলাদা হয়ে থাকে। আমাদের মানুষের আছে ৪ রকমের দাঁত। এই ৪ রকমের দাঁত আছে বলে একে বলে হেটেরোডন্ট। হেটেরো মানে বিভিন্ন। আমাদের দাঁতগুলো বিভিন্ন রকমের হয় এবং এই ৪ রকমের দাঁত মিলে টোটাল দাঁতের সংখ্যা কত হয়? আমাদের ৩২ টা হয়। আর দাঁতগুলোর নামগুলো একটু দেখে নিই। কোনটা কটা থাকে পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের। আচ্ছা, ১ম দাঁত যেটা আমাদের মাড়ির সামনের দিকে আছে একে বলে কৃন্তক, বাংলায়। ইংরেজিতে বলা হয় ইনসিজার। সিজার মানে কি? কাঁচি। সিজার কথাটা ইংলিশে মানে কি? ইংরেজিতে মানে হচ্ছে কাঁচি। অর্থাৎ যে দাঁতগুলো আমাকে কাটতে সাহায্য করে, খাদ্যবস্তুকে কাটতে সাহায্য করে। ধরো তুমি শসা খাচ্ছ, শসাটাকে যখন কামড়াচ্ছ দাঁতের সামনেটা দিক, মাড়ির সামনেটা দিয়ে কামড়াচ্ছ। ওই সামনে যে বাটালির মতো দাঁতগুলো আছে আমাদের, ওটাকে আমরা বলি ইনসিজার বা কৃন্তক বলি। এটা আমাদের নিচের চোয়ালে আছে ৪ টে, উপরের চোয়ালে ৪ টে করে আছে মোট ৮ টা। এর পরের দাঁতটাকে বলি ছেদক বা ক্যানাইন। এটা পয়েন্টেড দাঁত থাকে, একটা সিঙ্গেল পয়েন্ট যার হয়। এটা আমাদের মানুষের ক্ষেত্রে খুবই কি বলবো মানে প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। খুব অল্প ছোট্ট একটা দাঁত এবং তার পয়েন্টেড যে ব্যাপারটাও খুব, খুব বেশি শার্প নয়। একটু ভোঁতা টাইপেরই বলতে পারো। বাট একটা পয়েন্ট এখনো আছে। এটা আমাদের মাত্র ২ টো করে, দুদিকে একটা করে, ২ টো এক মাড়িতে, ওপরে ২ টো নিচে ৪ টে থাকে। এটা খাদ্য ছিঁড়তে সাহায্য করে। যেহেতু আমরা বর্তমানে কাঁচা খাদ্য খাই না, অ্যাডাপ্টেশন এর ফলে, ওজনের ফলে আমরা রান্না করা খাবার খাই। ফলে আমাদের এই ক্যানাইনটা খুব একটা প্রয়োজন পড়ে না। এটার প্রয়োজন পড়ে হচ্ছে মাংসাশী প্রাণী বা কার্নিভোরদের। কার্নিভোরের এই কার্নি কথাটা আমাদের ক্যানাইন থেকে রুটটা একই। মানে যাদের ক্যানাইন বলে তাহলে আমি কার্নিভোর বলতে পারি। এরা মাংস ছিঁড়ে খায়, ছিঁড়তে সাহায্য করে, টিয়ারিং এ সাহায্য করে। এরপরে যে দুটো দাঁত আমি দুটো একসঙ্গেই বলে দিচ্ছি। পুরোপেশক বা প্রিমোলার আর পেশক বা মোলার, এই দুটোই হচ্ছে আমাদের পিষতে, খাদ্যকে পেশাই করতে বা চিবোতে সাহায্য করে। দুটোই তাই। প্রিমোলার হচ্ছে মোলারের আগে, প্রি মানে আগে, প্রিমোলার হচ্ছে মোলারের আগে আর মোলার হচ্ছে প্রিমোলারের পরে। এগুলো মাড়ির দাঁত বলি আমরা। এটা প্রিমোলার থাকে আমাদের উভয় মাড়িতে, দুটো মাড়িতে ৪ টে করে, মোট ৮ টা। আর পুরোপেশক থাকে, পেশক থাকে হচ্ছে গিয়ে আমাদের ৬ টা করে, ১২ টা। ওকে? এটা ছবি দেখে নাও, একটা সুবিধা হয় বুঝতে। এই ছবিটা একটু দেখে নিই আমরা। সবাই জানো এগুলো, একটু দেখে নাও তবু। এখান থেকে বললাম কি পরীক্ষার সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, কোনটা কতগুলো থাকে। দেখে নাও, আমি এখানে লিচের চোয়াল দেখানো হয়েছে, ছবিতে দেখানো হয়েছে এখানে। তো এই ৪ টে হলুদ রঙের দাঁত দেখানো হয়েছে। এই ৪ টে হচ্ছে আমাদের ইনসিজার। ঠিক আছে? আমাদের ইনসিজার সংখ্যা কত? না, একটা চোয়ালে দেখো ১, ২, ৩, ৪ টে। তাহলে ৪ টে করে, উপরের চোয়ালে ৪ টে, মোট ৮ টা। ক্যানাইন যেটা বললাম আমাদের ক্ষেত্রে প্রায় বিলুপ্ত অঙ্গের মতো হয়ে গেছে। খুব একটা কাজে লাগে না। তবু রয়েছে এখনো। এখানে একটা, এখানে একটা, মানে ২ টো। উপরের চোয়ালে ২ টো আছে, ৪ টে। ছেদক। এবার কি বলছিলাম? পুরোপেশক। যেটা আমাদের চিবোতে সাহায্য করে। তার ১ম দুটো এরকম, এখানে দুটো ৪ টে, ওপরে দুটো ৪ টে আছে, মোট ৮ টা। লাস্ট হচ্ছে, শেষ হচ্ছে আমাদের এই পেশকগুলো, যেটা আমাদের কষের দাঁত বা মাড়ির দাঁত যেগুলো বলে সেইগুলো। সেইগুলো আবার ৩টে করে দুদিকে, মোট ৬ টা এবং উপর নিচে মিলে আমাদের আছে ১২ টা। এবার ঘটনা হচ্ছে এটা এটা সব ক্লিয়ার নিশ্চয়ই? ঠিক আছে তো? এবার ঘটনা হচ্ছে মানুষের মতো প্রাণীদের, আমাদের মতো প্রাণীদের এই দাঁত বলছি ৩২ টা দাঁতের হিসাব দিচ্ছি। এটা ৩২ কি করে হলো বুঝতে পারলে তো? নিচের চোয়ালে কটা হচ্ছে আমার? ইনসিজার কটা হচ্ছে? ৪ টে। ২ টো ক্যানাইন, ৪ ২ ৬ টা। আমাদের প্রিমোলার দুটো, দুটো ৪ টে, ৬ আর ৪ ১০ টা। আর মোলার ৬ টা, মানে ১৬ টা। দুটো মাড়ি মিলে ৩২ টা দাঁত। এটা আমরা একটু আগে বললাম। এবার ঘটনা হচ্ছে আমাদের মতো প্রাণীদের, স্তন্যপায়ীদের ক্ষেত্রে আমাদের এই দাঁতগুলো একবারে ওঠে না। আমরা যখন জন্মাই তখন কি আমরা দাঁতবিহীনভাবে জন্মাই? বছর খানেকের মধ্যে আমাদের দাঁত ওঠা শুরু হয়। এই বছরখানেক পরে যে দাঁত ওঠা শুরু হলো, ১ম যে দাঁতগুলো ওঠে এটা কিন্তু পার্মানেন্ট বা স্থায়ী নয়। এটা একটা সময় পর পড়ে যাবে এবং এগুলোকে আমরা দুধ দাঁত বলি। এরপরে আমাদের মিল্কিং এজ শেষ হওয়ার পর যখন আস্তে, আস্তে বাচ্চা কঠিন খাদ্য খাওয়া শুরু করছে, তখন হয় আমাদের স্থায়ী দাঁত উঠছে। ওই সময় কিন্তু আমাদের বাকি সবকটাতে ওঠে। ১ম যখন দাঁত ওঠে, দেখো লেখা আছে এখানে আমাদের এই পয়েন্টটাতে। ১ম যখন দাঁত ওঠে, জন্মের ৬ মাসের, ৬-৭ মাস থেকে শুরু হয়, ১ বছরের মধ্যে দাঁত ওঠা শুরু হচ্ছে। ফার্স্ট দাঁত ওঠে হচ্ছে, অ্যাকচুয়ালি ১ম দাঁত ওঠে হচ্ছে আমার সামনের কৃন্তকগুলো, আমাদের ইনসিজার গুলো। ঠিক আছে? এবং সবার পরেও, আগেও পরেও হচ্ছে এই দাঁত। বাচ্চা যখন দুধ দাঁত পড়ে যায়, এটা দাঁত পড়া শুরু হয় মোটামুটি ৫-৬ বছরের মধ্যে। মানে যে এই যে আমাদের আইসিডিএস এর এখতিয়ারটা শেষ হচ্ছে আরকি। ওই ৫ থেকে ৬ বছরের পর থেকে, ৬ বছর পর থেকে প্রাইমারি স্কুলে ভর্তি হয় বাচ্চাগুলো। তার আগে থেকেই দাঁত পড়া শুরু হয় এবং ১ম দাঁত কিন্তু পড়ে আবার ইনসিজারটা। ইনসিজার বা আমাদের কৃন্তক যেরকম সবার আগে ওঠে, ঠিক সবার আগে পড়েও। এবার এটা ফার্স্ট শুরু হলো ইনসিজার দিয়ে, এরকম করতে, করতে মোটামুটি বছর খানেক থেকে বছর দেড়েকের মধ্যে আমার ২০ খানা দাঁত উঠে যায়। কিন্তু ৩২ টা ওঠে না। কেন থাকে না? তো এখানে লেখা আছে আমাদের
দুধ দাঁতের মধ্যে মোলার থাকে না। দুধ দাঁতের মধ্যে মোলার থাকে না। ধরো ওই ৬টা ৬টা ১২টা দাঁত বাদ চলে গেল ৩২ থেকে। তাহলে পড়ে রইল ২০টা দাঁত ওতে। ঠিক আছে? এবার এবার আমরা ৫-৬ বছরের পর থেকে যখন মানে স্কুলে বাচ্চা স্কুলিং এর যখন শুরু হচ্ছে অফিসিয়ালি এখনো পর্যন্ত যেটা নতুন শিক্ষানীতি হলে এটা পাল্টে যেতে পারে। যাই হোক, এই স্কুলিং যখন এজ শুরু হলো সেই সময় থেকে আস্তে, আস্তে আমার কি হয় দুধের দাঁতগুলো পড়ে গিয়ে নতুন দাঁত উঠতে শুরু করে। আমি এটা বললাম আগেই যে ১ম পড়ে যায় হচ্ছে কি আমাদের কৃন্তকগুলো। এরকম করে আস্তে কৃন্তক পড়লো, ক্যানাইন পড়লো, ছেদক পড়লো, পুরোবেশক পড়লো। এগুলো নতুন করে উঠতে থাকে। শেষের দিকে উঠে হচ্ছে কি একদম আমাদের এই মোলারগুলো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি এই ৩ নম্বর বা ৩য় মোলার যেটা, আমি তো আগের ছবিটা দেখাই একটুখানি। আগের ছবিটা আমরা দেখে নিই সুবিধা হবে আমাদের। এই যে মোলারটা, এইটা, এইটা বা এটা, উপরের চোয়াল নিচের চোয়াল ২ ক্ষেত্রেই। এই মোলারটা অনেক ক্ষেত্রেই ওই আমাদের যে সময় দাঁতটা শেষ হচ্ছে আমাদের পার্মানেন্ট দাঁতটা, ধরো এই ৮-৯ বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, সে ৮-৯ বছরের মধ্যে ওঠে না। শুরু হচ্ছে ৫-৬ বছর থেকে শেষ হচ্ছে ৮-৯ বছর গিয়ে। সবার শেষে গিয়ে ওঠে মোলারগুলো। কিন্তু ওই বছরের মধ্যেও কি হয়, ওই ৮-৯ বছরের মধ্যেও কিন্তু আমাদের মোলারগুলো শেষ পর্যন্ত ওঠে না অনেকের। লাস্ট মোলারটা ওঠে না। এই লাস্ট মোলার বা শেষ মোলারটা অনেকের ক্ষেত্রে নাও উঠতে পারে সারা জীবন। আর অনেকের ক্ষেত্রে ওঠে। উঠলে কি হয় একটু বেশি বয়স, দেখো লেখা আছে ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে ওঠে। অর্থাৎ যে সময় মোটামুটি আমাদের বুদ্ধি বা বিবেচনা এগুলো পেকে যায়, বলতে বুদ্ধি পেকে যায় আরকি। মানে নাম দেওয়া আছে আক্কেল দাঁত। আক্কেল মানে কি? বুদ্ধি। বা ইংলিশ হলো উইজডম। উইজডম মানে কি? জ্ঞান। অর্থাৎ মোটামুটি যদি মানুষের জ্ঞান চলে আসে, মানুষ বুঝতে শিখে যায়, তার বুদ্ধিবৃত্তি বিকশিত হয়ে যায়, সেই পরিণত বয়সে গিয়ে ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে গিয়ে ওঠে বলে এই তৃতীয় মোলারটাকে বলা হয় কি? আমাদের আক্কেল দাঁত বা উইজডম টিথ। ঠিক আছে? একটা প্রশ্ন আসে কিন্তু কোনটা আঙ্কেল দাঁত? তোমাদের যেহেতু এই যারা পড়বে এটা কি তোমাদের যেহেতু আমাদের ক্লাসটা হবে হচ্ছে গিয়ে এই আইসিডিএস এর ক্ষেত্রে 0 থেকে 6 ইয়ার বয়সের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে আমার প্রশ্ন আসতেই পারে যে দুধের দাঁতের সংখ্যা কতগুলো হয়? কেন ২০ টা হয়? কোন দাঁতটা থাকে না? আক্কেল দাঁত কোনটা? ডাইফুডন্ট কি? তোমাদের একটা ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে। ডাইফুডন্ট কেন বলা হয়? তা বলতে পারে ডাইফুডন্ট কেন বলা হয়? না ডাইফুডন্ট বলা হয় কারণ কি দুবার দাঁত ওঠে বলে। ডেসক্রিপটিভ এক লাইনে একটা প্রশ্ন আসতে পারে। ১ নম্বর বা ২ নম্বরের প্রশ্ন আসতে পারে। কেন হেটেরোডন্ট বলা হয় মানুষের দাঁতকে? প্রশ্ন আসতে পারে যে মানুষের দাঁতগুলো কি বিভিন্ন আকৃতির হয় এবং তাদের বিভিন্ন কাজ আছে। কোনটার কি কাজ সেটা বলে দিতে হবে সেক্ষেত্রে। যদি প্রশ্ন আসে যে মানুষের দাঁতকে হেটেরোডন্ট কেন বলে? ধরো আমাকে ২ নম্বর প্রশ্ন দিয়েছে। সেক্ষেত্রে হেটেরোডন্ট কেন বলে দিয়ে আমি কিন্তু এই কাজগুলো এটা বললাম, কোনটার কাজ কাটা, কোনটার কাজ ছেঁড়া সেটা বলে দিতে হবে। ঠিক আছে? এরকম করে প্রশ্ন আসবে এখান থেকে। ২ নাম্বার হোক কি ৫ নাম্বার বোধহয় একটু ডিটেইলস দিয়ে সবকটা দেবে একসঙ্গে। ২ নাম্বার প্রশ্ন হলো কিন্তু হেটেরোডন্টের ক্ষেত্রে আমাকে কাজগুলো বলে দিতে হবে। ডাইফোডন্টের ক্ষেত্রে সংখ্যাগুলো বলে দিয়ে কোনটা থাকে না এটা বলে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা। এবার আরেকটা কিছু আমাদের জিকে টাইপের প্রশ্ন আছে যে মানুষের শরীরের সবচেয়ে শক্ত অংশ কোনটা? মানুষের শরীরের সবচেয়ে শক্ত অংশ কোনটা? মানুষের শরীরের সবচেয়ে শক্ত অংশ বলা হয় এনামেলকে, যেটা হচ্ছে দাঁতের বাইরের স্তরটা। আমরা দাঁতের যে অংশটাকে বাইরে থেকে দেখতে পাই, যে সাদা অংশটা দেখতে পাচ্ছি আমি বাইরে, ওটাকে বলে এনামেল বলা হয়। এটা প্রোটিনের নাম। এই প্রোটিনটা হচ্ছে মানুষের দেহের সবচেয়ে শক্ত বা হার্ড অংশ বলা হয়। এর ভেতরে ডেন্টিন এবং সিমেন্টাম বলে আরো ২ টো প্রোটিন আছে। বাট সেটা আমাদের শক্ত না বা আলাদা করে পরীক্ষায় আমাদের এই ধরনের আইসিডিএস এর পরীক্ষায় তো আসবে না। আমাদের আসলে এটা আসবে। ঠিক আছে? মেইন হচ্ছে এনামেল, যেটা আমাদের দাঁতের বাইরের যে সারফেস বা তল, যেটা কনট্যাক্ট এরিয়া সেটা তৈরি করছে। ঠিক আছে? এবার এই ব্যাপারটা এনামেলটা যদি আমাদের ফ্লুরাইড যৌগটা না থাকে খাবারের মধ্যে বা কোনো কিছুর মধ্যে, এই ফ্লুরাইড যৌগের অভাবে কি হয় এনামেলটা ক্ষয়ে যায়। এই এনামেলটা ফ্লুরাইড যৌগের অভাবে ক্ষয়ে যায়। এইজন্য বেশিরভাগ এটা নরমালি আমরা খাওয়ার জল বা ফলমূলের থেকে কিছু পাই বা কিছু শাকসবজি থেকে পাই। কিন্তু এই যে দাঁতের যে মাজন, দাঁত মাজি যে মাজনগুলো, কোলগেট বলো, সিবাকা বলো, আর কি আছে ক্লোজ আপ বলো, যাই হোক না কেন, এই সমস্ত মাঝে যদি তোমরা যদি পেছন দিকে কম্পোজিশন দেখো, যে ওখানে আমি কোনো একটা ফ্লুরাইড, স্পেশালি সোডিয়াম ফ্লুরাইড বা পটাশিয়ামের ফ্লুরাইড দেওয়া থাকে। এই ফ্লুরাইডটা কি করে আমাদের দাঁতের ওই এনামেলের ক্ষয়রোধ করে, দাঁতের যে শক্ত রাখা, দাঁতকে শক্তপোক্ত রাখতে সাহায্য করে, দাঁতকে স্বাস্থ্য রাখতে সাহায্য করে। ঠিক আছে? ফ্লুরাইড এই জন্য মাজনে থাকে। এটা আসতে পারে প্রশ্ন, কেন ফ্লুরাইড থাকে? বা কোন মৌলটা বা কোন ধরনের বস্তুগুলি আমাদের দাঁতের ক্ষয়রোধ করে? হচ্ছে ফ্লুরাইড আমাদের দাঁতের ক্ষয়রোধ করে। আচ্ছা, এবার আসছে আমাদের মুখগহ্বরের আরেকটা সেকেন্ড কম্পোনেন্ট, সেটা জিভে। আমাদের জিভ এর মধ্যে কি আছে অসংখ্য স্বাদকোরক আছে। এই স্বাদকোরকগুলোকে আমরা বলতে পারি আমাদের কেমো রিসেপ্টর বা রাসায়নিক সেন্সর বা গ্রাহক বলতে পারি। স্বাদ হচ্ছে একটা রাসায়নিক অনুভূতি যেটাকে এরা গ্রহণ করে। এবার এই স্বাদকোরকের সংখ্যা মানুষের জিভে থাকে প্রায় ২,০০০ থেকে ৪,০০০। বায়োলজিতে কোনো ভ্যালুই সাধারণত ফিক্সড কোনো ভ্যালু হয় না। পারসন টু পারসন ভ্যারি করে। হিউম্যান রেস জাত অনুসারে ভ্যারি করে। ঠিক আছে? ধর ভারতের মানুষ এক রকমের,
আফ্রিকার লোকের এক ধরনের এরকম হয়। তো অ্যাভারেজ যেটা ধরে নিই, একটা রেঞ্জ ধরে নিই, 20,000 2,000 থেকে 4,000টা হচ্ছে টেস্ট বাড থাকে বা স্বাদ প্রয়োগ থাকে। আচ্ছা, এই স্বাদ প্রয়োগের থেকে সবচেয়ে সোজা যে প্রশ্ন তোমাদের আসে যে এই বিভিন্ন জায়গায় স্বাদ প্রয়োগের সেন্সেশন গুলো বিভিন্ন রকমের হয়। আমার জিভের যে কোনো অংশের স্বাদ প্রয়োগই আমি যে কোনো স্বাদ পেতে পারি, ঠিক আছে? কিন্তু কোনো নির্দিষ্ট অংশের স্বাদ প্রয়োগে কি হয়, কোনো নির্দিষ্ট ধরনের স্বাদ আমরা একটু বেশি পাই বা সেন্সেশনটা বেশি তৈরি হয়। আমাদের পরীক্ষায় প্রায় সবসময় আসে হচ্ছে মিষ্টত্বটা। আমাদের জিভের একদম ডগার দিকে অগ্রভাগের টিপের যে কোষগুলি আছে, জিভের টাঙের টিপ বা জিভের অগ্রভাগে যে কোষগুলো আছে, সেইখানে যে স্বাদ প্রয়োগগুলো আছে, সেই স্বাদ প্রয়োগগুলো আমাদেরকে মিষ্টত্ব বা সুইটনেসকে এরা বেশি সেন্স করতে পারে। একদম পিছনের দিকের কোষগুলো তেতো স্বাদ বা বিটারনেসকে বেশি সেন্স করতে পারে। এবং দুদিকে যে কোষগুলো আছে বা টেস্ট বাড কোষ বলবো না, টেস্ট বাড বলবো। দুদিকে জিভের দুদিকে যে টেস্ট বাড আছে, তার উপরের দিকের কোষগুলো টক স্বাদ এবং নিচের দিকের কোষগুলো নোনতা ভাব বেশি সেন্স করতে বা অনুভব করতে পারে। ঠিক আছে? এদের ক্ষেত্রে সংবেদনশীল বেশি হয়। আর আরেকটা স্বাদ হচ্ছে যে আমাদের ঝাল বলি বা স্পাইসিনেস বলি, সেটা হচ্ছে মিক্সড একটা সেন্স, মিশ্র স্বাদ যেটা সবকিছু মিলেমিশে তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এটা আমি দেখিয়ে দিই ছবিটাকে, তারপর এখানে ফেরত আসছি আমি। এই যে তোমাদের বললাম, জানো সবাই এটা খুব সম্ভব। তবু একটু ছবিটা দেখে নাও। আমাদের পরীক্ষায় সুইটনেসটা বেশি আসে, বিটারনেসও আসতে পারে, সাওয়ার সল্টিনেসও আসতে পারে। বিটারনেস এসেছিল অলরেডি পরীক্ষায়, অন্য পরীক্ষাতে একটা এসেছিল। ঠিক আছে? এই হচ্ছে আমাদের জিভের স্বাদ প্রয়োগগুলোর সেন্সেশনের বা অনুভব ক্ষমতার পার্থক্যের জায়গাটা। তো আবার বলছি, আমি এরকম কোনো মানে নয় যে আমি জিভের ডগায় একটা উচ্ছে ছোঁয়ালে তিতে পাবো না, তিতে পাবো কিন্তু। কিন্তু জিভের ডগায় ছোঁয়ালে তিতোটা যত সেন্স করবো তার থেকে বেশি কিন্তু পাবো বিটারনেস, পাবো যে পিছনে ছোঁয়াই। যে যদি পিছন দিকে ছোঁয়াই আমি তিতনেসটা আরো তিতো বা বিটার ভাবটা আরো বেশি পাবো। এটা বক্তব্য। ঠিক আছে? আচ্ছা, এবার যেখানে ছিলাম একটু ফেরত আসি। আচ্ছা, এবার এই যে স্বাদ অনুভূতি হচ্ছে, তিতো হোক মিষ্টি হোক যা হচ্ছে, এই অনুভূতিটা আমার মস্তিষ্কের যে অংশ গিয়ে একটা উদ্দীপনা তৈরি করছে, যেখানটায় সেন্সের অনুভব তৈরি হচ্ছে আমার, সেই অংশটাকে বলা হয় আমাদের গ্যাস্টেটরি অঞ্চল। এটা আমাদের মস্তিষ্কের অগ্রভাগে ফ্রন্টাল লোবের মধ্যে অবস্থিত। গ্যাস্টেটরি অঞ্চল বলা হয় একে। আর এই জীবটা আমাদের মুখের সঙ্গে, মুখের ফ্লোর বা মেঝের সঙ্গে যে একটা মাসল বা পেশি দিয়ে আটকে থাকে, সেই পেশিটিকে বলা হয় ফ্রেনুলাম। এই ফ্রেনুলাম পেশির সাহায্যে কি হয়, জিভটা আমাদের মুখগহ্বরের সঙ্গে আটকে থাকে এবং সেটাকে নাড়তে সুবিধা হয়, আমরা নাড়তে পারি জিভটাকে। ঠিক আছে? আচ্ছা, এটা ছবি দেখলাম আমরা। চলে আসছে পরেরটা। আমাদের মুখগহ্বরের থেকে শেষ অংশ, এটা আমাদের পড়তে হয়, এটা হচ্ছে আমাদের লালাগ্রন্থি বা সালাইভারি গ্রন্থিগুলো। আমাদের মানুষের মুখের লালাগ্রন্থিতে বা লালাগ্রন্থি মোট আমাদের ৩ রকমের হয়। প্রত্যেকটা গ্রন্থিও ২ টো করে থাকে। ৩ রকমের লালাগ্রন্থি ২ টো করে থাকে। এদের মোট টোটাল সংখ্যা হলো ৬ টা। নামগুলো কি? আমাদের কানের দুপাশে, দুটো কানের দুপাশে নিচের দিকটাতে একটুখানি, কানের কোণাকুনি নিচের দিকটাতে সবচেয়ে বড় লালাগ্রন্থি থাকে, যাকে বলে প্যারোটিড গ্রন্থি। সবচেয়ে বড় লালাগ্রন্থি যাকে বলে প্যারোটিড গ্রন্থি। চোয়াল, নিচের চোয়াল যাকে বলে ম্যান্ডুলাম বলি আমরা, ম্যান্ডিবল বলি সরি। ম্যান্ডিবল বা নিচের চোয়ালের দুদিকে, ভেতর দিকে দুটো থাকে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং আমাদের জিভের নিচে থাকে দুটো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। মোট ৬ টা গ্রন্থি থাকে। এই প্রত্যেক গ্রন্থি থেকে কি স্যালাইভা বা লালা বেরোচ্ছে। এই স্যালাইভা বেরোচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি প্যারোটিড গ্রন্থি থেকে। এই প্যারোটিড গ্রন্থিতে আবার কি হয়, মামস ভাইরাস আক্রমণ করে। ফলে মামস হলে তোমরা দেখেছো অনেকে, যাদের যদি কারো তোমার বা কারো মামস হয়ে থাকে দেখবে, মামস হলে কি গালটা ফুলে যায়, গলা ফুলে যায়। কেন? ওই আমাদের প্যারোটিড গ্রন্থিটা আক্রমণ করেছে বলে। আচ্ছা, এই প্রত্যেক থেকে কি বেরোচ্ছে আমাদের, স্যালাইভা বা লালারস বেরোচ্ছে। এই স্যালাইভা লালারসে কি আছে, একটা এনজাইম, একটা উৎসেচক থাকে যাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ারিন। অ্যামাইলেজ কথাটার মানেই হচ্ছে যে শর্করা ভঙ্গ, অর্থাৎ যে কি করছে, শর্করাকে হজম করতে পারে এমন একটা উৎসেচক থাকে এবং যাকে শর্টে টায়ারিন বলা হয়। এবং আরেকটা উৎসেচক থাকে যাকে বলে লাইসোজাইম। লাইসোজাইমটা আমার কোনো হজমে সহায়তা করে না, এটা সহায়তা করে আমাদের ব্যাকটেরিয়া নিধন করতে। আমাদের খাদ্যের মাধ্যমে কোনো ব্যাকটেরিয়া যদি মুখে ঢোকে, মুখে থেকে সহজে এটা পার পায় না। মুখের এই লাইসোজাইম যে অ্যান্টিবায়োটিকটা আছে আমাদের লালার মধ্যে, ওটা ওকে নষ্ট করে দিতে পারে। আর টায়ালিনটা হজম করে, এটা মেনলি করে শ্বেতসার বা স্টার্চকে হজম করে। এটা আমরা পরে পড়বো। স্টার্চের সাধারণ উদাহরণ কি? আমরা ভারতীয় বা আমরা এশিয়ানরা যেটা বেশি খাই, ভাত খাই, কি রুটি খাই, কি পাউরুটি খাই, কি আলু খাই, সবার মধ্যে বেশিরভাগটাই স্টার্চ বা শ্বেতসার আছে। সেটাকে কিছুটা সাহায্য করে পরিপাকে টায়ালিন। আর লাইসোজাইম ব্যাকটেরিয়া মারে। কিন্তু যেহেতু মুখে খাবারটা খুব বেশিক্ষণ থাকে না, আমরা খাবারটাকে মুখে খানিকক্ষণ চিবিয়ে আমরা গিলে ফেলি।
এটাই ন্যাচারাল আমাদের ক্ষেত্রে। সেজন্য কি হয়, এই টায়ারিন এনজাইমটা বা লাইসোজাইমটা খুব বেশিক্ষণ এখানে কাজ করার সুযোগ পায় না। যতক্ষণ সে গ্রাসনালি দিয়ে ঢুকছে, গ্রাসনালি দিয়ে পাস করছে, এই গ্রাসনালিতে যাওয়ার সময়টুকু সে কাজ করতে পারে এবং এর ফলে কি হয়, পুরোপুরি খাবারটা হজম হয় না বা সব ব্যাকটেরিয়া মরে না। এটা যখন গিয়ে পাকস্থলীতে পৌঁছে যাবে, তখন গিয়ে আমার কি হবে, ওই পাকস্থলীতে যে HCl বেরোয় তোমার ছোটবেলা থেকে পড়ছো, সেই HCl এর সংস্পর্শে বাকি ব্যাকটেরিয়া মরে যাবে এবং ওই HCl এর কনট্যাক্টে এই অ্যামাইলেজ এর কার্যকারিতা বন্ধ হয়ে গিয়ে ওখানে শর্করা পরিপাক থেমে গিয়ে আবার ক্ষুদ্রান্তে গিয়ে সেটা শুরু হয়। ঠিক আছে? এবার যদি আমরা এই খাবারটাকে, ধরো ভাত এক টুকরো, এক গ্লাস ভাতকে বা রুটিকে বা একটা আলু সেদ্ধকে অনেকক্ষণ ধরে মুখে চিবোই, তাহলে কিন্তু কি হবে, আমার এই অ্যামাইলেজটা বা টায়ারিনটা কাজ করতে সুযোগ পেয়ে খাবারটা কিছু হজম করবে, করে সেই আমরা স্টার্চ থেকে পাবো মল্টোজ, মল্টোজ থেকে মল্টেজ এর সাহায্যে ভেঙে আমরা গ্লুকোজ পাবো, একটু মিষ্টত্বের স্বাদ লাগবে। তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে এক গ্লাস ভাত বা এক টুকরো রুটি অনেকক্ষণ ধরে চিবোলে, অনেকক্ষণ ধরে মুখে রেখে দিলে মিষ্ট স্বাদ লাগে কেন, মিষ্টি লাগে কেন? এটার উত্তর হবে, তোমরা নিজেরাও টেস্ট করে দেখতে পারো। তুমি নর্মাল যখন একটা ভাত খাচ্ছ এক বেলা বা এক গ্লাস ভাত খাচ্ছ, একটা রুটি খাচ্ছ এক টুকরো, এমনি যখন গিলে ফেললে অত আলাদা করে স্বাদ, শুধু রুটি খাচ্ছ স্বাদ পাবে না। কিন্তু তুমি রুটিটা খানিকক্ষণ চিবোতে সময় দাও, তাহলে আস্তে আস্তে মুখটা মিষ্টি লাগছে। কেন? রুটিতে যে স্টার্চটা আছে, ওই স্টার্চটা অনেকক্ষণ ধরে টায়ালিনের সংস্পর্শে থাকার ফলে আস্তে আস্তে ভেঙে সে মল্টোজ হয় এবং মল্টোজ হওয়ার পরেই আমাদের সালাইভা থেকে আরেকটু সামান্য পরিমাণে মল্টেজ বেরোয়, সেটা কি করে, ওই মল্টোজটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। ঠিক আছে? গ্লুকোজ হচ্ছে এক শর্করা, স্টার্চ হচ্ছে বহু শর্করা। এটা আমরা যখন খাদ্য পড়বো, খাদ্য পড়ার সময় ডিটেলসে পড়বো শর্করার টাইপগুলো। বাট এই যে এক শর্করা গ্লুকোজ হয়ে গেল, তার স্বাদ মিষ্টি, তখন আমরা মিষ্টি ভাবটা পাবো, নয়তো পেতাম না। আমাদের যে শর্করাগুলো হয়, তার 4 রকমের শর্করা মিষ্টি হয়। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরা সবটাই হচ্ছে এক শর্করা। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ মিষ্টি হয়। আর আমরা চিনি খাই যে, তাকে হচ্ছে বলি আমরা, কেমিক্যালি তার নাম হচ্ছে সুক্রোজ, সেটা মিষ্টি হয়। বাকিটা স্বাদবিহীন হয়। তো ১ম যখন স্টার্চ ছিল, স্টার্চটা হচ্ছে স্বাদবিহীন, কোনো স্বাদ ছিল না। এবার যেই আমি চিবোতে সময় দিলাম, চিবিয়ে ফেললাম অনেকক্ষণ ধরে, কারণ টায়ারিনের সংস্পর্শে কি হলো, ওটা ভেঙে ১ম এ মল্টোজ হলো, শর্করা। সেই মল্টোজ ভেঙে হলো আমাদের গ্লুকোজ, তখন মিষ্টি পেলাম। ঠিক আছে? একটা প্রশ্ন আসতে পারে, ২ নম্বর বা ৩ নম্বর আসতে পারে। ঠিক। এবার আসছি আমাদের পাকস্থলীর দিকে। পাকস্থলীতে আমাদের যে খাদ্য প্রবেশ করছে গ্রাসনালী দিয়ে বা ইসোফেগাস দিয়ে এসে নেমে আসছে, এখানে আমাদের প্র মানে হজম বা পরিপাকের কাজটা প্রধানত করে একটাই এনজাইম, যার নাম পেপসিন। এটা পাকস্থলীর চিফ কোষ থেকে বেরিয়ে আসে। আরেক ধরনের মানে কোষ থাকে পাকস্থলীতে, যাকে বলা হয় আমাদের অক্সেন্ট্রিক কোষ, যার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরিয়ে আসে। এবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে পেপসিনটা অ্যাকচুয়ালি কি হয়, এই সংস্পর্শটা সেটা অ্যাক্টিভ বা সক্রিয় হয়। প্রকৃতপক্ষে আমার পাকস্থলীর এই চিফ কোষ থেকে বেরোয় হচ্ছে পেপসিনোজেন এবং এই পেপসিনোজেনটা কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে পেপসিনে রূপান্তরিত হয়ে সে আসল এনজাইম বা উৎসেচকে পরিণত হয়। সরাসরি পেপসিনটা বেরোয় না, কারণ হচ্ছে যেহেতু পেপসিনটা প্রোটিন পরিপাককারী উৎসেচক এবং আমার পাকস্থলী নিজেও তৈরি কি দিয়ে, না প্রোটিন দিয়ে, পেশি তৈরি প্রোটিন দিয়ে। ফলে সরাসরি পেপসিন তৈরি হয়ে গেলে কোষের মধ্যে, সে নিজের কোষকেই সে পরিপাক করে দিতে পারত। এই জন্য এটা পেপসিন সরাসরি তৈরি নয়, পেপসিনোজেন রূপে বেরিয়ে। আমি যদি এখানে পেপসিন লিখে দিচ্ছি সরাসরি, অসুবিধা নেই, আমাদের যখন এক কথায় আসে উত্তর, আমরা পেপসিনই লিখি। কিন্তু প্রকৃতপক্ষে এটা পেপসিনোজেন বেরোয়, সেই পেপসিনোজেনটা কি হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে পেপসিন রূপান্তরিত হয়। ঠিক আছে? এবং এসে কি করে, প্রোটিনকে পরিপাক করতে শুরু শুরু করে। আচ্ছা, কিন্তু এটা বললাম, আমার পাকস্থলীতে বাকি কিছু খুব একটা হজম হয় না। সামান্য পরিমাণে এখানে লাইসোজাইম, লাইপেজ বলে একটা এনজাইম থাকে সামান্য পরিমাণে। এটা ফ্যাটকে সামান্য হজম করতে পারে, বাট সেটা আমি লিখিনি, মানে এখানে এটা খুব তার প্রাইমারি কাজ নয়। প্রাইমারি কাজ, প্রাথমিক কাজ কিন্তু পেপসিন তৈরি করে প্রোটিনটাকে হজম করা, কিন্তু পুরো নয়। অর্থাৎ পাকস্থলীতে কোনো খাদ্যই পুরো হজম হলো না। প্রোটিন হলো, প্রোটিন হাফ হয়। মানে আসলে প্রোটিন তৈরি হয় অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে। আর প্রোটিন সম্পূর্ণ হজম করা মানে কি? প্রোটিন সম্পূর্ণ হজম করা মানে হচ্ছে ওই পুরো প্রোটিনটা, ধর মাছ খেয়েছো বা ডিম খেয়েছো, এটা পুরোপুরি ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড হয়ে যাওয়া। সেটা এখানে হয় না। এখানে কি হয়, অ্যামাইনো অ্যাসিডের ছোট চেন হয়। ৫ টা বা ১০ টা অ্যামাইনো অ্যাসিডের চেন হয়। এটাকে পেপটোন বলা হয়, সেই পেপটোনটুকু হলো। পুরোটাই হলো না। এবং বললাম এখানে ফ্যাট হজম হয় না, মুখেও হয়নি ফ্যাট। এখানেও খুব সামান্য হতেও পারে, নাও হতে পারে, এবং শর্করা হজম হচ্ছে না। এবার যখন এই পাকস্থলীতে হজম শেষ হলো, তখন কিন্তু পুরো হজমটা শেষ হয়নি। পুরো হজমটা শেষ হয়নি। প্রোটিনটা কিছুটা অর্ধেক হজম হয়েছে বলতে পারো। বাকিটা কিন্তু হজম হয়নি। ফলে খাদ্যটা কি, ওটা পুরোপুরি সলিড না থাকলেও সেমি সলিড হয়ে যায়। পুরোপুরি লিকুইড হয় না। পুরো হজম হয়ে গেলে লিকুইড বা তরল হয়ে যাওয়ার কথা। পুরো লিকুইড হয় না, সেমি সলিড হয়ে থাকে এবং এটা অবশ্যই অ্যাসিডিক হয়। কেন? HCl এখানে আছে। তাহলে
এই যে পাকস্থলীতে শেষে গিয়ে আমি পাচ্ছি একটা খাদ্য যেটা অর্ধপচিত খাদ্য, পুরো শেষ হয়নি এবং যেটা আম্লিক, অ্যাসিডিক খাদ্য, সেটাকে বলা হয় কাইম। এই কাইম এবার কি হয়, আমার এখান থেকে অর্থাৎ পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ঠিক আছে? সেখানে বাকি হজমটা সম্পূর্ণ হবে। তো আমাদের এখান থেকে আসতে পারে কাইম কি? বা কাইম কোথায় পাওয়া যায়? আমার এখানে প্রশ্ন আসতে পারে যে পাকস্থলীর কোন গ্রন্থি থেকে বা কোন ধরনের কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়? উত্তর অক্সান্টিক কোষ। পাকস্থলীতে প্রশ্ন আসতে পারে কি আবার, পাকস্থলীতে কোন অজৈব অ্যাসিড তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। পাকস্থলীতে কোন প্রোটিন ভঙ্গক উৎসেচক ক্ষরিত হয়? পেপসিন ক্ষরিত হয়। কোন কোষ থেকে ক্ষরিত হয়? চিফ কোষ থেকে ক্ষরিত হয়। এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? এরপরে যে ক্ষুদ্রান্ত পার্ট, ক্ষুদ্রান্তের পার্টটা আমরা আবার আমাদের পরের ক্লাসগুলোতে করব। যদি আমরা পরে আবার এখানে একটা কোনো ক্লাস নিই আমাদের ইউটিউবে, এই পরিপাকতন্ত্রের উপর আইসিডিএস এর উপর যদি ক্লাস নিই, আমরা নেক্সট ক্লাসে আমরা এই ক্ষুদ্রান্তের পরের পার্ট থেকে করব। বা তোমরা যদি এখন ক্লাসে এনরোল করে যাও পেইড ক্লাসগুলোতে, তোমাদের যখন এনরোলমেন্ট শুরু হয়ে গেছে তোমাদের, তোমরা কিন্তু এগুলো ডিটেলস আরো ক্লাসে আমরা আলোচনা করব পড়বো এই ক্লাসগুলো। ঠিক আছে? সবাইকে বেস্ট অফ লাক। সবাইকে ভালো করে পড়াশোনা করো। আমার আশা করি তোমাদের সঙ্গে পরে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস আপাতত আমি এখানেই শেষ করছি।